ময়দানে ভোটের হাওয়ায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি উত্তরপাড়া বিধানসভায় এবং এখানে ভোটের উত্তাপ ঠিক কতটা তা মাপতে আমরা চলে এসেছি। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব তা হলো এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয় এসআইআর এ এখনো পর্যন্ত যা শেষ পাওয়া তথ্য নির্বাচন কমিশন সূত্রে তা হলো যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, তাতে দেখা গেছিল 64 লাখের মানুষের নাম বাদ পড়েছিল। পরবর্তী সময় সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় দেখা গেল আরো 10 লাখের মতো মানুষের নাম বাদ পড়েছে। এই যে এখনো পর্যন্ত মোট 74 লাখ ভোটার চিহ্নিত হয়েছে যাদের নাম ডিলিটেড হয়েছে, এই মানুষ সবাই কিন্তু ট্রাইব্যুনালে যাওয়ার অধিকারী এবং ট্রাইব্যুনালে গিয়ে তারা বিচার প্রার্থী হিসেবে তারা। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কিন্তু প্রথমে বলে বৈধ ভোটার কাউকে বাদ রেখে নির্বাচন করা হবে না। সেক্ষেত্রে তাহলে 74 লাখ ভোটার যদি ট্রাইব্যুনালে যায়, তাহলে কবে তার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া তা শেষ হবে? কবে বৈধ ভোটাররা বৈধ যারা ভোটার হিসেবে নির্বাচিত হবেন তারা কিভাবে এই নির্বাচনে ভোটে অংশগ্রহণ করবে? তা নিয়ে প্রথমেই চলে যাব। আমার সাথে 4 দল রয়েছে, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং জাতীয় কংগ্রেস। আমি প্রথমেই চলে যাব বিজেপির কাছে। এখনো পর্যন্ত 74 লাখ লোকের নাম ভোটার তালিকায় বাদ পড়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অধিকার আছে ট্রাইব্যুনালে যাওয়ার এবং তারা ট্রাইব্যুনালে গিয়ে যদি বৈধ ভোটার হিসেবে চিহ্নিত হয়, সেক্ষেত্রে তারা ভোট দিতে পারবে না। নির্বাচন কমিশন তো বলেছিল যে সমস্ত বৈধ ভোটারকে নিয়েই নির্বাচন করা হবে। নির্বাচন কমিশনার যে কথাগুলো বলেছিল যে বৈধ ভোটারদের নিয়েই ভোট হবে, সে বৈধ ভোটারদের নিয়েই ভোট, একজনও বৈধ ভোটার বাদ যাবে না। এটা বারবার নির্বাচন কমিশনারও যে আমাদের বিজেপি থেকে, রাজ্য বিজেপি থেকে একই কথা বলা হয়েছে, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, কিন্তু কোনো রোহিঙ্গাকে ছাড়া হবে না, কোনো অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছাড়া হবে না। কিন্তু এই সময়ের মধ্যে 74 লাখ ভোটার কিভাবে ট্রাইব্যুনালে গিয়ে বিচার পাবেন তারা, এবং তারা কিভাবে এই ভোটে ভোট দেবেন? যদি এই ভোটে না ভোট হয়, যেমন আমার মিসেসের নাম নেই, ডিলিট হয়ে গেছে, তার জন্য তো আমি কোনো টেনশনে নেই। যদি উনি এই ভোটটা না দিতে পারেন, আমি ট্রাইব্যুনালে যাব, ট্রাইব্যুনালেও যদি কোনো বিচার না পাই, নেক্সট আমি অন্যভাবে অন্য প্রসেসিং এ আমি এই ভোটে তাহলে সবাই ভোট দিতে পারবে? এর কোনো নিশ্চয়তা নেই। অবশ্যই দিতে পারবে। যারা বৈধ ভোটার, যারা ডিলিট হয়েছে, যারা বিচারাধীন, প্রত্যেকে ভোট দিতে পারবে। আমি চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেস কি বলছে যে 74 লাখ ভোটার ট্রাইব্যুনালে যাওয়ার অধিকার রয়েছে তাদের, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন বলছে যে 74 লাখ ভোটার যারা ট্রাইব্যুনালে যাবে তাদের মধ্যে যারা বৈধ ভোটার তারা ভোট দিতে পারবেন। সময় হাতে একেবারেই স্বল্প, কিভাবে সম্ভব হবে এই সময়ের মধ্যে? ব্যাপারটা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির একটা বড় চক্রান্ত, অনেক মানুষের নাম বাদ দিয়ে ভোটে বাংলায় ক্ষমতায় আসা। কিন্তু এই যে 73-74 লাখ মানুষ বাকি আছে, একটু আগে শুনলাম বিজেপির একজন নেতা বললেন যে নাম বাদ গেলে বাদ যাবে, ভোটের পরে আবার নাম উঠবে, অন্য কোনো ভোট দেবে। এটা হচ্ছে বোকা বোকা কথা। মানুষের গণতান্ত্রিক অধিকার, যে অধিকার একটা ভোটার অধিকার, সেটা বাদ দিয়ে তারপরে এখানে ক্ষমতা আসতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন প্রমাণিত বিজেপি। পশ্চিমবঙ্গের বুকে এসআইআর করেছে। রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা কটা? রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা কটা? রোহিঙ্গা কিছুই চিহ্নিত হয়নি এখনো পর্যন্ত এসআইআর এ। ট্রাইব্যুনালে যাবেন, তাদের ভোট দেওয়ারও নিশ্চয়তা নেই। কি বলছে জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা? দেখুন, আমাদের এখানে বলার তো কিছু নেই। রাহুল গান্ধী অনেকদিন আগে থেকেই বলেছিল যে নির্বাচন কমিশনকে পলিটিক্যালাইজ করা হয়েছে, এটা একটা সাংবিধানিক একটা জায়গা, সেই তাকে তুলসিত করা হয়েছে। তা এখন যে 74-75 যাই বলছেন আপনারা বাদ গেছে, এটা খুব দুর্ভাগ্যের। আমার মনে হয় না কোনো সুরাহা হবে, আর সময়ও নেই। এই অবস্থাতেই এদের ভোটে যেতে হবে। সেটা মানুষ বিচার করবে কেন হলো, কী জন্য হলো। কারণ নির্বাচন কমিশনার তো সকলের নির্বাচন কমিশনার, তাদের একটা দায়িত্ব আছে। প্রত্যেকটা মানুষ যারা বৈধ ভোটার যেন যে কোনো ভোটে অংশগ্রহণ। কংগ্রেস অভিযোগ তুলছে বারংবার যে নির্বাচন কমিশন একেবারে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ। আমি কি বললাম, এই কথা তো প্রথম রাহুল গান্ধী তুলেছিল। আপনারা দেখেছেন প্রেসকে ডেকে কিভাবে বর্ণনা করেছিল, যেভাবে নির্বাচন কমিশনকে পলিটিক্যালাইজ করা। কেউ আগে জানেন যে নির্বাচন কমিশন
যে কায়দায় নির্বাচন করা হলো কমিশনারকে, বাদ দিয়ে দেওয়া হলো যে চিফ জাস্টিসকে বাদ দিয়ে, তারপরেও দেখবেন যে যাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো আইনি অ্যাকশন না নেওয়া জন্য আইন পাস করা হয়েছে লোকসভাতে। সুতরাং এটা পরিষ্কার ক্লিয়ার হচ্ছে যে কেন্দ্রে যারা শাসক আছে তারা কিন্তু নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না। একেবারেই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না, এমনটাই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের, এবং তারা বলছে একেবারে বিজেপির অঙ্গুলি এলোনে কাজ করছে নির্বাচন কমিশন। কি বলবেন? কেন্দ্রীয় সরকার যখন দেশলাইয়ের বাক্স থেকে টাকা নেয়, রাস্তায় চলাচলের জন্য ট্যাক্সের টাকা নেয়, সিগারেট বিড়ি সব কিছুর জন্য টাকা নেয়, তখন তো বৈধ ভোটার অবৈধ ভোটার খুঁজতে বেরোয় না। তাহলে এসআইআর এর সময় ওনাদের মনে পড়ে যায় কারা বৈধ ভোটার কারা অবৈধ ভোটার। বিজেপি বা ইলেকশন কমিশন তাহলে লিখিত দিক যে ৭৪ লক্ষ যে ভোটারের নাম ট্রাইব্যুনালে যেতে পারে, তারা কেউ তাদের থেকে বিজেপি বা কেন্দ্রীয় সরকার ট্যাক্স নেয়নি, এটা তো হতে পারে না। এই কেন্দ্রীয় সরকারের ট্যাক্সের পয়সাই তো সরকারের কর্মচারীদের ট্যাক্সের মাইনে হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বললেন, এখানে বিজেপির যিনি প্রতিনিধি আছেন উনি বললেন যে ৭৪ লক্ষ নাম ট্রাইব্যুনালে গেলে ওনাদের হতেই পারে, এই ভোটে না দিতে পারলে পরের ভোটে দিতে পারে। তার মানে একজন যোগ্য ভোটার সে এই ভোটে ভোট নাও দিতে পারে, তার মত প্রকাশ নাও করতে পারে, কিন্তু পরের ভোটে আবার সে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকবে। কাদের এই অধিকার হয় যে তারা তাদের ভোট কেড়ে নেবে? আর যদি আমি ধরেই নিই ৭৪ লক্ষ ভোটার অবৈধ, তাহলে এই ৭৪ লক্ষ ভোটারের মধ্যে কিছু ভোটার তো ছিলই যারা বিজেপিকে ভোট করেছে, সিপিআইএম কে ভোট করেছে, কংগ্রেসকে ভোট করেছে, তৃণমূলকে ভোট করতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তাহলে তাদের দ্বারা নির্বাচিত যে এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান আছে, তাহলে তারাও অবৈধ? এই কথার আমি একটুখানি কথা বলবো বিজেপির সাথে, যে যদি ভোটার অবৈধ হয়, এই ৭৪ লাখ মানুষ যারা ট্রাইব্যুনালে যাবে তারা যদি অবৈধ হয়, সেক্ষেত্রে এই ভোটারদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরাও অবৈধ, এমনটাই দাবি তুললেন সিপিআইএম। কি বলবেন? অ্যাকচুয়ালি তৃণমূলের যে খেলা হবে পরিকল্পনা করে জিতে যেত, আজকে মমতা ব্যানার্জি হাতে ঘা লেগে গেছে, কেন খেলোয়াড় সব পালিয়ে গেছে এই কারণে। বাকি যে রাজনৈতিক দল আছে এটা জানে না এসআইআর খায় না গায়ে মাথায় মাখে, পরিষ্কার অন্য হয়েছে। এই নিয়ে কোনো আসলে যত বিতর্ক পশ্চিমবঙ্গে, কেন এখানে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে? আজকে বিএলও কারা? সরকারের বিএলও, তারা ইচ্ছাকৃত ভাবে পাশের বাড়ির লোকের নাম ফেলেছে অশান্তিটা বাঁধাবার জন্য। একেবারে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দিয়েছে বিএলওদের ব্যবহার করে, এমনটাই অভিযোগ তুললেন। কি বলবেন? আমার বক্তব্য যেটা হচ্ছে যে আমরা যেটা ডাউট করেছিলাম, তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায়, ঠিক আছে, বিভিন্ন যে অফিসগুলোতে, ঠিক আছে, যারা ৬ নম্বর ফর্মে বিভিন্ন প্রদেশ থেকে, উত্তরপ্রদেশ, ঠিক আছে, বিহার, বিভিন্ন প্রদেশ থেকে নাম ঢোকাবে, এটা আমরা জানতাম। এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যালার্ট করেছে যে এই নামগুলো ডিলেট হবে আর ৬ নম্বরে ঢুকবে, ঠিক আছে। তো আমিও একমত, আজকে পিএম এর সাথে আমিও একমত আছি যে 2014 সালে এই সরকার এসেছে, তখন কেন এই এসআইআর করলো না? আজকে 2026-এ এসে কেন এসআইআর করার মনে হলো? আর রোহিঙ্গার লিস্ট কোথায়? একেবারেই প্রশ্ন উঠেছে কিন্তু ৬ নম্বর ফর্ম ফিল আপ নিয়ে। ৬ নম্বর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সিইও অফিসে দাঁড়িয়ে তুলেছে, গোছা গোছা ফর্ম জমা করা হচ্ছে। গতকাল 30,000 ফর্ম জমা করা হয়েছিল, আজ কিন্তু এই বললো যে একজন ব্যক্তি 400 ফর্ম নিয়ে পূর্ব মেদিনীপুর থেকে এসে জমা করতে এসেছেন সিই অফিসে, যেটা একেবারে অবৈধ। কারণ 50টির বেশি ফর্ম কেউ একসঙ্গে জমা করতে পারে না। কি বিজেপি? আমরা সরাসরি যাব বিজেপি। এই গোছা গোছা 6 নম্বর ফর্ম এক একজন ব্যক্তি জমা করছেন, কি বলবেন? কারণ একেবারে নির্বাচন কমিশনের নির্দেশ হচ্ছে 50টির বেশি জমা করা যাবে না। দেখুন, আজকে একটা এরকম অভিযোগ নিয়ে ওরা করেছে, সব অভিযোগ যে সত্য হয় না সেটা বহুবার ক্ষেত্রে আমরা প্রমাণ আজ করেছি। কিন্তু একেবারে ছবিতে ধরা বললো যে এক বস্তা এসআইআর 6 নম্বর ফর্ম জমা করতে। শুনুন, এটা প্রমাণ করতে হবে উনি কটা ফর্ম দিচ্ছেন, কটা ফর্ম নিচ্ছেন। সব দেখুন, এই একমাত্র ভারতবর্ষের একটিমাত্র রাজ্য যেখানে বিএলওদের একটা পন্থী বলতে হয়, তৃণমূল পন্থী বিএলও। মানে এই হেডলাইনটা দিতে হয়, যাদের কাজ ছিল নিরপেক্ষ হবে এই একটা বিশাল প্রক্রিয়াকে সাহায্য করা বা সহযোগিতা করা, তারা তা না করে তাদের একটা গোষ্ঠীকে ডেকেছে তারা এই কাজগুলো করার জন্য, এটাকে বানচাল করে দেওয়ার জন্য। ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানকার মুখ্যমন্ত্রী বলে এসআইআর করতে দেবো না, এটা তো সবাই জানে।
তা অত বুঝতে পারছেন তার অনুগামী যারা, তারা তো এসআইআরকে বিভিন্ন রকম ভাবে উল্টো ভাবে ফর্ম ফিল আপ করে তারা এসআইআর পক্ষ থেকে বানচাল করে। শেষটা হচ্ছে এইটা, নাবতে এখন ফর্ম 6 এটা তো ঠিক যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোনো রাজ্যে ব্যবহার করা হয়নি এই ব্যবস্থা, একমাত্র পশ্চিমবাংলার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি কারণ ছিল যে ফর্মগুলো ফিল আপ করা হয়েছিল, বেশিরভাগ ফর্মই ফিল আপ করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল যারা বিজেপিকে আটকানোর জন্য একটা বিরাট ষড়যন্ত্রমূলক কাজ করেছে। তারা ইচ্ছাকৃতভাবে এই ফর্মগুলো ফিল আপ করেছে। যদি না করতো তাহলে বিএলও তৃণমূলপন্থী বিএলও বলে কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর জন্ম হতো না। একেবারেই। আমি একটু চলে যাব সিপিআইএম এর কাছে। তৃণমূলপন্থী বিএলও এমন একটি অভিযোগ তুললেন বিজেপির কর্মীরা, এবং তাদের অভিযোগ হচ্ছে যে বিএলওরাই ইচ্ছাকৃতভাবে ভুল ফর্ম ফিল আপ করেছেন, যার কারণে এত লোকের নাম বাদ পড়েছে। বা আরো একটি প্রশ্ন ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অন্য কোথাও এটা হয়নি। ঠিক আছে, প্রথম আপনার প্রশ্নের উত্তর দেবো, তার আগে ওনাদের কিছু উত্তর দেওয়ার আছে। প্রথম কথা, ওনারা বললেন এসআইআর খায় না মাথায় মাঠে, ওনারা জানেন সেটার দায়িত্ব নাকি কেন্দ্রীয় সরকারের নয়, সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কারণ কেন্দ্রীয় সরকারকে, মোদীকে প্রধানমন্ত্রী করা হয়েছে এসআইআর বোঝানোর জন্য। উনি যা পলিসি দেবেন সাধারণ জনগণকে এটা বোঝাতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল খেলা হবে করছে, আর ওনারা সেই বললেন যে খেলা হবে, সব খেলোয়াড় চলে গেছে। কোথায় গেছে? শুভেন্দু অধিকারী গেছে বিজেপিতে, তৃণমূলের খেলা হবে খেলোয়াড় বিজেপিতে গিয়ে জয়েন করেছে। তৃতীয় কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে ফর্ম 6 এবং বিএলও, তৃণমূলপন্থী বিএলও, এই সেই রাজ্য সরকারি কর্মচারী, রাজ্যের সরকারের বিভিন্ন প্যাটার্নের কাজ হয়, তারা নিজেদের মতো কাজ করবেন। সেই কাজ করতে গিয়ে তাদের যদি কোনো সমস্যা পড়তে হয়, সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই রাজ্যের সরকার আছে। রাজ্যের সরকার প্রথমে বলে দিল এসআইআর হবে না, এসআইআর হতে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেড বডির ওপর দিয়ে যেতে হবে, ওয়াকফ বিলের মতোই ঠিক সেম ঘটনা। কিন্তু যখন আদপে মাটিতে বিষয়টা নামছে, তখন দেখা যাচ্ছে পরিষ্কারভাবে হতাশা হয়রানি হচ্ছে একমাত্র জনগণের। এনারা দাঁড় করিয়েছেন এসআইআর এর লাইনে, ওনারা তৃণমূল দাঁড় করিয়েছে ভাতার লাইনে, আমরা বলছি ইন্টারভিউর লাইনে মানুষকে দাঁড় করাবো, ছাত্র যুবদের ইন্টারভিউর লাইনে। আমি একেবারে চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। লজেন্সও বাংলার মানুষকে 34 বছরের শাসনে দেয়নি। তৃণমূল ক্ষমতা 100টা প্রকল্প করেছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ দৈনন্দিন জীবনে মানুষের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে, সিপিএম তাই শূন্য। আর বিজেপি বাংলায় ক্ষমতা আসতে চাইছে, বাংলার মানুষ মাছ ভাত খাবে, বাংলার মানুষ নিজের ধর্ম পালন করবে, বাংলার মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই। একেবারেই। আমি চলে যাব বিজেপির কাছে। বাঙালি মাছ ভাত খাবে, এবং বাঙালি নিজের ধর্ম পালন করবে। বিজেপি এসে গেছে, শুধু সময়ের অপেক্ষা, শুধু ভোটটা দিতে বাকি, শুধু সময়ের। আপনারাই দেখতে পারবেন, সারা পশ্চিমবঙ্গের লোক দেখতে পারবে, সারা পশ্চিমবঙ্গের বাসী দেখতে পারবে যে বিজেপি সরকার গঠন। তাহলে বিজেপি এলে কি এখানে মাছ ভাত খাওয়া যাবে না? এমনটাই তো অভিযোগ বলেছে কথা। এমনটা 100 বার খাওয়া যাবে। মাছ ভাতে বাঙালি 100 বার খাওয়া যাবে। বিজেপিকে আটকাবার জন্য তৃণমূল সরকার, তৃণমূলের নেতা নেত্রীরা সব রকম ভাবে চেষ্টা করছে। লাস্ট টাইমে সিপিএম তৃণমূল কয়েনের এপিটোপিট, এই দুটোই দল, এরা লুঙ্গি বাহিনীর উপর ভরসা। বিজেপি হিন্দু যেহেতু এখানে গায়ে লাগছে। সিপিএম এবং তৃণমূল দুটি কয়েনের এপিটোপিট, এবং দুজনেরই কি শুধুমাত্র ভরসা লুঙ্গি বাহিনী? কি বলবে? তার মানে কোনো বিজেপি কর্মী মানে যদি কোনোভাবে তৃণমূল মাফ করবেন মুসলিম হন, তার মানে তার কোনো অধিকার নেই বিজেপি দল করার? ওনারা তার মানে বলে দিল লুঙ্গি পরবে না, ধুতি পরবে না, প্যান্ট পরবে না, হাফ প্যান্ট পরবে, তার ঠেকা কি বিজেপি নিয়ে বসে আছে? বিজেপিকে উত্তর দিতে হবে। তৃণমূল বলছে ভাতার কথা, ওনারা সিপিআইএম লজেন্স দেয়নি, ওরা ললিপপ দিয়েছে, আমরা এসএসসি দিয়েছি, টেট দিয়েছি, পিএসসি দিয়েছি, মানুষের হাতে ইন্টারভিউ চাকরি দিয়েছি। বিজেপি যে আজকে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে, মাছ ভাত খেতে গেলেও গ্যাসের দাম সাধারণ মানুষের আয়ত্তে থাকতে হয়। গ্যাসের দাম 60 টাকা বাড়িয়েছে বিজেপি, ভর্তুকি খাচ্ছে তৃণমূল, আর ভোগ হচ্ছে সাধারণ মানুষের। গ্যাসের দাম বাড়িয়েছে বিজেপি আর গ্যাসের ভর্তুকি খাচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ উঠছে সিপিআইএম এর পক্ষ থেকে। কি বলবেন আপনারা, জাতীয় কংগ্রেস কি বলছেন? ব্যাপারটা হচ্ছে যখন কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেল তখন গ্যাসের দাম কত ছিল?
400 টাকা 450 টাকা ছিল বিজেপিরা, কিন্তু দেখা গেল আজকে গ্যাসের দাম এসে কোথায় দাঁড়ালো, তাও তো আবার কমে এই জায়গাটা এসছে। মনে করে দেখুন 1200 টাকা হয়ে গেছিল। এবং এটা তো সত্য যে জিএসটি পায় সেটা কেন্দ্র এবং রাজ্য পায়, কাউকে না কাউকে তো আত্মত্যাগ করতে হবে মানুষের সুরাহার জন্য, এরা দুজনেই কিন্তু করেনি। সুতরাং আমাদের বক্তব্য ওই একটা জায়গায় এই দুটো দল তৃণমূল এবং বিজেপির কয়েনের একই দিক। একেবারেই সিপিআইএম এবং কংগ্রেসের অভিযোগ বিজেপি কয়েন গ্যাসের দাম বাড়ছে, আপনাদের প্রফিট মার্জিন বাড়ছে জিএসটি তে, কি বলবেন? সিপিএম তৃণমূল কয়েনের এপিটোপিট কি করে হয়? যদি এপিট আর ওপিট হতো মানুষ তাহলে তৃণমূলের ওপর ভরসা করতো না, দিদিমণির ওপর ভরসা করতো না। ভরসা কি আপনাদের লুঙ্গি বাহিনী, তেমনটাই অভিযোগ করছে বিজেপি। কি করে লুঙ্গি বাহিনী আছে কেন হবে? পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলায় আর বাহিনী নেই। লুঙ্গি বাহিনী নেই, সব জাতি সব ধর্মের মানুষরা রয়েছে। আর দিদিমণি তাদের সৈনিকরা সবাই সব ধর্মের মানুষদের শ্রদ্ধা সম্মান করতে জানে। তারা কখনো বলে না যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে না রবীন্দ্রনাথ সান্যাল, কি বলে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে কখনো আখ্যা দেয় না। বাংলা এবং বাঙালি নিয়ে যখন প্রশ্ন এলো রবীন্দ্রনাথের প্রশ্ন আসবেই। রবীন্দ্রনাথ সান্যাল, বঙ্কিম বাবু এরকম এই ধরনের উক্তি আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বরা বারংবার করেছেন। নজরুলের লেখা মহাভারতটা কি খুব প্রাসঙ্গিক কথা নাকি? নজরুলও তো মহাভারত লিখেছে, ওনারাই বলেছিলেন। অসংখ্য উনি তো আপনাদের চণ্ডীপাঠও কিন্তু ভুল করেন। বাংলার সভ্যতা রাকেশ হোসেন চাঁদে চলে গেছে, মহাভারত লিখেছে নজরুল ইসলাম, এদের আরো আনকালচার। এগুলো এই দলটা হয়েছে কোন আজকে কোন ইন্ডাস্ট্রি আসি যে আসছে তাকে এমন তোলা যায় যে পালিয়ে যাচ্ছে। তোলা এমন তোলাবাজি এমন জায়গায় গেছে যে রাজ্যে নতুন করে কোনো শিল্প আসছে না। কি বলবেন? তোলাবাজির তাপটে রাজ্যে শিল্প আসেনি, এমনটাই অভিযোগ তুললো বিজেপি। এটা তো দেখাতে হবে। বিজেপির কাছ থেকে আমরা শিখবো না। পিএম কেয়ার ফান্ডে টাকা 9-6 হয়েছে, হিসাব দিতে পারেনি। আমাদের লজ্জা, আমাদের দেশের প্রধানমন্ত্রী অ্যাবসেন্ট ফান্ডের সঙ্গে জড়িত আছে, আমাদের এটা লজ্জা। ঠিক আছে, পিএম ফান্ডের কোনো হিসেব দেওয়া যায় না। উল্টো অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? আমাদের রাজ্যের সব থেকে বড় লজ্জা, তৃণমূল কি উল্টো কথা বললো তার জবাব আমি দেবো না। আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের সব থেকে বড় লজ্জা, স্বাধীনতার পর আমরা একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি সব দিক দিয়ে নোবেল প্রাপ্ত, সব দিক দিয়ে। আজকে 2000 পশ্চিমবাংলায় একের পর এক কলকারখানা সিপিএম এর আমলে শ্মশানে পরিণত হচ্ছে। তার দৃষ্টান্ত হচ্ছে হিল মোটর, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফ্যাক্টরি, এবং ডানলপ টায়ার ফ্যাক্টরি সিপিএম এর আমলে শ্মশানে পরিণত হয়েছে। আর তৃণমূল সরকার আসার পরে সেখানে বড় একটা তালা ঝুলিয়ে দিচ্ছে। সিপিএম আর তৃণমূল একই কয়েনের। সিপিএম শিল্প শেষ করেছে, সিপিএম কারখানা বন্ধ করেছে, সিপিএম কার্যত শ্মশান যাত্রী করেছে শিল্পকে বাংলার, এমনটি অভিযোগ তুললো বিজেপি। কি বলবেন? সবাই এরকম পাশ থেকে চিৎকার করলে, সবাই এরকম পাশ থেকে চিৎকার করলে আমরা তো বয়সে ছোট, আমরা আরো বেশি চিৎকার করতে পারি, সেটা বিষয় নয়। আমি দুটো কথা এখানে বলতে চাই। সিপিআইএম কারখানা বন্ধ করেছে, সিপিআইএম কারখানা খুলেছে, এই প্রশ্ন তখন হবে যখন সিঙ্গুরে রাজনাথ সিং আর মমতা ব্যানার্জি একসাথে মাচা বেঁধে এই কারখানাটাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিল। 90% কারখানা কমপ্লিট হয়ে গেছিল। ন্যাকামির অনশন আর বিজেপি তখন জোট সঙ্গী বানিয়েছিল তৃণমূলকে। তপন দাশগুপ্তরা কিভাবে ভোটে জিতেছে? কার জোট সঙ্গী ছিল তৃণমূল, কার জোট সঙ্গী ছিল বিজেপি? ভুলে গেছে বাংলার মানুষ। এখন এসে ফালতু কথা বললে হবে? সিঙ্গুরের কারখানা আজও গোপন। টাটাকে জামাই আদর করে নিয়ে এসে বাংলার মানুষ সেই চুক্তি জানা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে। 4 মে সেটা প্রমাণিত হয়ে যাবে। শিল্পের কথা এরা বামপন্থীরা বলছে, সংগ্রামেও ছিল না, বিজেপি স্বাধীনতা সংগ্রামেও ছিল না, বিজেপির কোনো ভূমিকাই নেই। এরা হচ্ছে উড়োজাহাজের মতন উড়ে এসে জুড়ে বসেছে। বিজেপি সিঙ্গুর সংগ্রামেও ছিল না, বিজেপি স্বাধীনতা সংগ্রামেও ছিল না। মারাত্মক অভিযোগ। একটাই কথা হচ্ছে যে সিঙ্গুরের আন্দোলনের সময় তৃণমূলের কাঁচা চুলার পাকা চুলের লড়াই হচ্ছিল, তখন সিপিএম আর সরকারটা চালাতে পারছিল না। তাই একটা ছোট একটা দলকে সেই আন্দোলনে 39 বছরে একটা রাজনৈতিক দল যাদের মূল স্লোগান ছিল দিতে হবে দিতে হবে দিতে হবে,
আর 15 বছর আরেকটা রাজনৈতিক দল যাদের স্লোগান নিতে হবে নিতে হবে নিতে হবে, এই দুটো স্লোগানের উপর বেস করে আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে, পশ্চিমবঙ্গে বলছে স্বাধীনতা ছিল না। আজকে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো, পশ্চিমবাংলাটা পশ্চিম পাকিস্তান হয়ে যেত। শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবাংলা পাকিস্তান। শ্যামাপ্রসাদ মুখার্জি তো নেতাজিকে দেশদ্রোহী বলেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি তো বিজেপির লোকেরা তো বলবেই, উনি নেতাজি সুভাষচন্দ্রকে দেশদ্রোহী বলেছিল। ভারতবর্ষের মানুষ জানে। স্বাধীনতার প্রশ্ন যখন এলো কংগ্রেসের কাছে যেতেই হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিম বাংলা হতো না, পশ্চিম বাংলাদেশ হয়ে যেত। কি বলবেন? এটা বিজেপির থেকে নতুন করে ইতিহাস শিখতে হবে। অস্বীকার করলে কিছু করার নেই। যারা মুচলেখা দিয়েছিল, আন্দামান সেলুলার জেলে যারা মুচলেখা দিয়েছিল, তাদের থেকে স্বাধীনতা সংগ্রাম শিখবো আমরা। একেবারে যারা মুচলেখা দিয়েছে মুসলিম লীগকে কে ভোট দিয়েছিল? প্রথম কে ভোট দিয়েছিল মুসলিম লীগকে? জ্যোতিবাবু ভোট দিয়ে এসেছিল। আজকে পশ্চিমবঙ্গ থেকে ইংরেজি কেউ দিয়েছে? জ্যোতিবাবু দিয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গ থেকে শিল্পগুলোকে কোথায় নিয়ে গেছে সেটা বুঝতে করে যাচ্ছে সিপিএম। সিপিএমই প্রথম মুসলিম লীগকে ভোট দিয়েছিল। সিপিআইএম ছিল তখন। এই যে ইতিহাস জানেন না, হঠাৎ করে কথা বলে। সিপিআইএম তখন ছিল। সিপিআইএম এর প্রতিষ্ঠা সাল জিজ্ঞেস করুন, বলে দিতে পারলে নাক কেটে ফেলবো। উনি জানেন না ইতিহাস। আমি বলছি সিপিএম হচ্ছে একটা কমপ্লিট দেশদ্রোহী পার্টি। আমরা বিশ্বাস করি, এখনো আমরা বিশ্বাস করি, জাতীয় আদর্শে বিশ্বাসী না হলে প্রকৃত দেশপ্রেম আসে না। আপনি যে কোনো একটা ওদের লোকাল থেকে রাজ্য স্তরে যে কোনো একটা পার্টি অফিসে গিয়ে দেখুন, যেখানে লেনিন, স্টেলিন, হিটলার, মুসলিন, এরাই অদ্ভুত ব্যাপার। এরা ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে মারাত্মক অভিযোগ। সিপিআইএম দেশদ্রোহীদের পার্টি। মারাত্মক অভিযোগ। উনি বলছেন যে আমরা দেশদ্রোহী এবং জাতীয় পার্টি হচ্ছেন ওনারা, তার মধ্যে এবং মুসলিম বাহিনী, লুঙ্গি বাহিনী বলে আলাদা করে দিচ্ছেন। আমরা তো বলি ভারতের সংবিধান আমাদের অধিকার দিয়েছে সেকুলার হওয়ার, ধর্মনিরপেক্ষ হওয়ার, সর্বধর্ম সমন্বয় হওয়ার। লেনিন, স্টালিনের ছবি যেমন আমরা রাখি, ভগৎ সিং এর ছবি রাখি, ক্ষুদিরামের ছবি দিয়ে আমরা আমাদের ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন করি। বিজেপি করবে, ভারতীয় জনতা পার্টি, তাদের ইতিহাস আগে জানতে হবে। তাদের যে হিন্দু মহাসভার ইতিহাস কি বলেছিল নেতাজি, কি বলেছিল বিবেকানন্দ। তারা বলেছিলেন এই হিন্দু মহাসভার যারা গোরক্ষক কাছে এসে আমাদের হিন্দু নিয়ে জ্ঞান দেবে, আমাদের শিখতে হবে। আমাদের যাদের প্রতিদিন বৃহস্পতিবার সন্ধ্যেবেলা বাড়িতে মারা সন্ধ্যেবেলা প্রতিদিন সন্ধ্যে পুজো দেন, তাদের থেকে শিখবে। যারা গর্ভবতী মায়ের পেটে ত্রিশূল ঢুকিয়ে ভ্রূণকে নিয়ে উল্লাস নৃত্য করেছিল, তাদের থেকে শিখবে সিপিআইএম। এই কাটো খারাপ দিন পরে একেবারেই অভিযোগ উঠেছে যে বিজেপি অভিযোগ তুলছে যে তৃণমূল, সিপিএম আপনারা সব হচ্ছেন দেশদ্রোহীদের পার্টি, আপনারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন না, সেই কারণে আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুললো বিজেপি। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি কি না করি ভারতবর্ষের মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ জানে। কিন্তু বিজেপি নাগপুর ওদের হেডকোয়ার্টার, আরএসএস এর হেডকোয়ার্টার, সেখানে জাতীয় পতাকা ওঠে না। বিজেপি ওদের নিজস্ব পতাকা ওঠে। দেশে এরা হচ্ছে, বিজেপি হচ্ছে দেশদ্রোহী। যারা সংবিধান মানে না, যারা ভারতবর্ষের ঋষি মনীষীদের অপমান করে, তারা দেশদ্রোহী। আমরা কংগ্রেসের কাছে চলে যাব। দেশদ্রোহী এবং দেশপ্রেমিকের প্রশ্ন যখন আসছে, কংগ্রেসকে বলতেই হবে যে কারা দেশদ্রোহী, কারা দেশপ্রেমিক। স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি দাবি করছে একমাত্র বিজেপি হচ্ছে দেশপ্রেমিক। স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস ছাড়া আর কেউ ছিল বলে তো আমার মনে হয় না। এখন দাবি যদি কেউ করে, করতেই পারে। বিজেপি আসলে দেশদ্রোহীদের পার্টি। বিজেপি নাগপুরে দলের পতাকা তোলে, কিন্তু জাতীয় পতাকা তোলে। কংগ্রেস দেশটাকে নিজেদের বাপদাদা সম্পত্তি ভেবে দেশটাকে দু টুকরো করে দিয়েছে। মুসলিমরা পাকিস্তানে যাও, আর ভারতে মুসলিম। কিন্তু ভারত ভাগ হয়নি, তখন তো বিজেপি ছিল না। ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, বিজেপি কিন্তু তখন ছিল না। আর আজকে এরা যে কমিউনিস্ট পার্টিরা বড় বড় কথা বলছে, এখানে অনেক জুনিয়ররা আছে, তাদের পাকা চুল মাথারা এগিয়ে আসতে ভয় পায়, কারণ তাদের কাছে একটাই প্রশ্ন মানুষ করে 34 বছর সেই একেবারে ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, ভারত ভাগ বিজেপি করেনি। তাই বিজেপি সে সময় একমাত্র বিরোধিতা করেছিল এবং বিজেপি জাতীয়তাবাদের পক্ষে। কি বলবেন? বিজেপি তো স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশের দালালি করেছে। দেশটা দেশাত্মবোধক তো বিজেপির মধ্যে কোনো কিছু নেই। বিজেপি দেশের কথা কি বলবে?
বলার এদের কাছে কিচ্ছু নেই। আমরা কথা বললাম, বিজেপির প্রতিনিধিরা ছিল, সিপিআইএম প্রতিনিধিরা ছিল, কংগ্রেসের ছিল এবং তৃণমূল কংগ্রেসের, সব পক্ষ মিলিয়ে ভোটের হাওয়া কিন্তু উত্তর পাড়ার বুকে উত্তপ্ত হয়ে উঠেছে। 4 দলেরই কিন্তু প্রার্থী ঘোষণা হয়েছে। আগামী সময় ভোটে এই হাওয়া আরো কতটা উত্তাপ ছড়ায় সেদিকে আমাদের নজর রাখতে হবে। হুগলি থেকে ক্যামেরায় রাহির সঙ্গে রাকেশ চক্রবর্তী, বাংলা জাগো।